রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন তৃণ, পর্ব সংখ্যা 18। নবপ্রভাবের শুরু, জানালার পর্দা গলিয়ে আসা নরম রোদ্দুর ছড়িয়ে রাখা হতে আর মুখ ঘুরিয়ে ঘটেছে বিচরণ, সেই সাথে মৃদুমন্দ বাতাসে দোল খায় দুলিয়ে রাখা উইন্ডো চার্ম। টুংটাং শব্দ ভেসে আসে কানে, কিন্তু শেহরিনের ঘুম তাতে কাটে না, বরং উল্টো দিকে মুখ ঘুরিয়ে আইস করে ঘুমের দেশে পাড়ি দেয় রমণী। কিন্তু সময় যে বড় পাষাণ, সে শোনে না কারো বারণ, না কারো নিষেধাজ্ঞা, আপন গতিতে সে ছুটে চলে তার গন্তব্য মুখে। সেই হিসেবে ঘন্টার কাঁটা পুরো এক চক্কর দিয়ে এসে ক্ষান্ত হয় 8টার ঘরে আশ্রয় নেয়। সঙ্গে সঙ্গে তীব্র মুখে শব্দ, মুখরিত হয়ে ওঠে পুরো ঘর অ্যালার্মের শব্দে। দোকানের দফারফা অবস্থা। ধপ করে বিনা আর মোড়ায় ঘুম থেকে উঠে বসে শেহরিন, অতঃপর কিছু সেকেন্ড থমরে বসে থাকে। চোখ বড় বড় করে ঘুমের রেশ কাটাতে থাকে সে, হাত বাড়িয়ে কোনো রকমে অ্যালার্মখানা বন্ধ করে বেডসাইড হতে মোবাইল ফোনটা নিয়ে ক্লাস রুটিনটা চেক করে। আজ 9টা হতে ক্লাস। হাতে সময় কিছু থাকলেও বাবার আদেশ মতো নাস্তার ব্যবস্থা করতে হবে তাকে, নয়তো একটু পর ঢাকা থেকে কল চলে আসবে। চিরুনি অভিযান চালিয়ে পিতা সাহেব তার সকালের নাস্তার খোঁজ নেবেন। মুখের ওপর এলোমেলো চুলগুলো দু হাতে কানের পিঠে গুজে সে বিছানা ছেড়ে দিল। ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে পা বাড়ালো সোজাসুজি কিচেনের উদ্দেশ্যে। ছোট ড্রয়িং রুমের এক পাশে রাখা ফ্রিজ হতে স্লাইস পাউরুটি, একটা ডিম আর একটা আপেল বের করে নিল। প্যানে হালকা একটু বাটার দিয়ে পাউরুটিটা গরম করে নিল, অল্প একটু লবণ ছিটিয়ে ডিম পোস্ট করে নিল। আপেল কাটা শেষে প্লেটে সবগুলো নাস্তা সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল তার রুমে। খুব সাধারণ রেসিপি, তবে হেলদি। বাবার কথা রাখতে আজকের জন্য এই সহজলভ্য আইটেম বেছে নিয়েছে। কাল হতে সে হামেশ মামার দোকানে ছুটবে। তার লিস্টে সপ্তাহের 4 দিনের বাইরে নাস্তা করা হবে, কিন্তু 3 দিন বাসায়, তাও সেটা শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, মন থেকে নয় আর কি। হু বাবা, নাস্তা নিয়ে বসলাম। সত্যি বলছো মা? ওকে ভিডিও কল দিচ্ছি, ওয়েট। আচ্ছা আচ্ছা, এবার বিশ্বাস করলাম। কি কি আইটেম রেখেছো নাস্তায়? সেন খেতে খেতে জবাব দিল, ব্যাচেলারের আবার আইটেম বাবা? এই তো ভাজা পাউরুটি, লবণ দিয়ে ডিম আর শুকনো আপেল। মেয়ের মুখে নাস্তার আইটেম শুনে হালকা হাসলেন রেজন সাহেব। বেচারা মেয়েটা তার তিক্ত মনে এগুলো হজম করে যাচ্ছে, সেটাই সুস্পষ্ট। কিন্তু বাইরে থেকে প্রতিদিন তেল জাতীয় খাবার খাও ক্ষতিকর, তার চেয়ে একটু কম হেলদি খাবারও শরীরের জন্য অনন্ত ঠিক আছে। আচ্ছা, নাস্তা শেষ করে তাহলে ভার্সিটি যাও। আর বুয়ার সাথে কথা হয়েছে? সে দুপুরে সে রান্না করে দিয়ে যাবে। ঠিক আছে বাবা, রাখছি। বাবা মেয়ের দিকে শুরুতেই স্বল্পক্ষণের কথোপকথন শেষ হয়, এরপর আবার মধ্যাহ্নর বেলার শিডিউল। ততক্ষণ পর্যন্ত যে যার কাছে ব্যস্ত থাকবে। শিডিউলটা আপাতত তোলা থাক। শেহরিন নাস্তা চেবোতে চেবোতে ফোন দেখতে থাকে। তবে হুট করে খাওয়ার মাঝে তার কিছু একটা মস্তিষ্ক এসে ভর করলো। ফোন রেখে উঠে পড়লো তৎক্ষণাৎ, নাস্তার প্লেটে বাম হাতে নিয়ে চললো জানালার কাছে। কাল দিন বসানোর লগ্নে কোনো এক আগন্তুক গোপনে এসে তাকে দিয়েছিল 4টে গোলাপ, যার কিনা আজ স্থান পেয়েছে তার নিজস্ব কামরায় জানালার কর্নিশে। গোলাপটার বিস্তার কাচের, ওয়াটার পটের পানি দিয়ে রেখে দিয়েছে, পুনর্জীবিত হয়ে মৃদু দৃষ্টি এবং উজ্জ্বলবতী কায়ায়। সে যতবার তাকায় গোলাপগুলোর দিকে, ততবার মনে হয় কেউ অপ্রকাশে, অকারণে কিংবা ইঙ্গিতে তার ভালোবাসাটা জাহির করছে। কেউ মৌন থেকে তাকে বোঝাচ্ছে ভালোবাসার প্রতি গ্রহণ করে নিয়েছ, তবে মানুষটাকে কেন নয়। শেহরি নির্বিশেষ চাহনিতে চেয়ে থাকে ফুলগুলোর দিকে। মনের মাঝে ছুটে চলে বাহানা, কিন্তু সে ব্যর্থ হয়, পায় না খুঁজে কোনো কিছু। তার শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক জানান দেয়, তুমি এক স্নিগ্ধ ভালোবাসা দিয়ে নিজের মনের অজান্তে পা বাড়িয়ে ফেলেছ রমণী। ভালো লাগা শব্দটা সেই মানুষের সঙ্গে জুড়ে দিয়েছ। শুধুমাত্র ভয়, আতঙ্ক কিংবা আনমনায় এগিয়ে চলেছ সামনে, অজস্র কারণ দেখিতে চাইছ। কিন্তু জানো কি মেয়ে, ভালোবাসা না বোঝার কারণ কি? শোধাও বারণ, অতঃপর বাহানা খুঁজে লাভ নেই। নেতা সাহেবকে দেখলেই আমি চোখ বন্ধ করে আড়ালে লুকিয়ে যাব। ওনার দিকে তাকালে ইদানিং আমার মনে হয় আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, কিন্তু আমার তো শ্বাসকষ্ট নেই। লোকটা নিশ্চিত সংক্রামক, দূরে থাকতে হবে। কলিং বেলের শব্দ হলো।
প্রেমে পড়া লক্ষণগুলো কাটিয়ে সিঁড়ি নাস্তার প্লেট রেখে ছুটে গেল দরজা খুলতে। তুমি এখনো রেডি হওনি? 8:30 পার হয়ে যাচ্ছে, ভার্সিটি যাবে না? হ্যাঁ আপু, যাবো। সরি, সময় দিকে খেয়াল ছিল না। তুমি ভেতরে আসো প্লিজ, 5 মিনিট লাগবে। নিতু ভেতরে প্রবেশ করতে করতে বলে, 5 মিনিটে রেডি হতে পারবে? কয়েক সেকেন্ড বেঁচে যাবে আপু। সেদিন ছোটে রেডি হতে পাশের ইউনিটের দুটো মেয়ের মধ্যে নিতু আপুর সঙ্গে কালকে তার পরিচয় হয়েছে। আপু 3য় বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ছে। তার সাথে আরেকটা 2য় বর্ষে পড়ে। কি সাবজেক্টে পড়ে সেটা জিজ্ঞেস করা হয়নি, কেবল তো এই 2 দিন হলো। এরপর শুধু সাবজেক্ট কেন, পুরো জগতের পর্ব, গৌণ প্রজাতি সব জেনে যাবে একসাথে হলে। একদম কাটায় 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিল সে। নিতু হাতের ঘড়ির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, বাহ, তুমি তো বেশ চটপটে মেয়ে। বাহ, মিনিটের মধ্যে রেডি হয়ে এসেছ। আমার তো বেশ সময় লাগে। আমার অভ্যাস আছে আপু। নিতু কক্ষ হতে বের হওয়ার মুহূর্তে জানালার দিকে নজর দেয়। ওয়াটার পটের মধ্যে রাখা ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, ফুলগুলো তো অনেক সুন্দর লাগছে। ব্যাগ কাঁধে রেখে ক্যাবিনেটের হতে মাত্রই জুতা বের করতে উদ্যত হয়েছিল শেহরিন। মাঝপথে নিতু আপুর কথা শুনে তার হাত থেমে গেল। ফিরে তাকালো সে মুখে তার অসন্তুষ্টির ছাপ পড়ে। ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রেখে সেই গোলাপের দিকে নজর দিতে হবে কেন? প্লান্টগুলোর কী দোষ করেছে? হ্যাঁ, নাকি এটা এমপি সাহেব দেওয়ার জন্য তাকে আকৃষ্ট করেছে? সব বেটির চোখ কি শুধু এমপি সাহেবের দিকে যায়? অদ্ভুত। একটু দেখি তো, গোলাপ ফুলের সুঘ্রাণ আমার অনেক বেশি ভালো লাগে। সেরিন বসা ছেড়ে উঠে দাঁড়ালো। নিতু ফুলগুলো ধরার মুহূর্তে দৌড়ে এসে বলে, আপু আপু, এটা ধরবে না। এটাতে পাইলেন প্যারাগনেট মিশানো আছে। তুমি যদি স্মেল নাও সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যাবে। নিতু শিহরিনের ছটফটানি ভাব দেখে আশ্চর্য চোখে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফুলে কোনো অ্যালার্জি নেই। আর আমার জানা মতে গোলাপ ফুলে তো কোনো হাইপো অ্যালার্জেটিক কিছু নেই। এটা বিদেশি জাতের ফুল, এটা থেকে যে হারে হিস্টামিন নিঃসৃত হয়, আপু তুমি পাগল হয়ে যাবে। যত অ্যালার্জি না থাকুক, তোমার ইমিউটিক্স সিস্টেমেও একদম দুর্বল করে দিবে। থাক তাহলে, দরকার নেই। কিন্তু এতেই যখন ক্ষতিকর, তুমি এটাকে এত যত্ন করে রেখেছো কেন? তোমার অসুবিধা হয় না? শেহরিন নিতু আপুর প্রশ্নে খানিকটা থমথম খেয়ে যায়। অকট্ট যুক্তি তো দেখালো বেশ, তবে এবার কি জবাব দিবে? কি বলবে সে? কি হলো শেহরিন সজাগ দৃষ্টি মেলে অতঃপর উদাস গলায় বলে, আসলে আপু, আমরা কোন জিনিসে ক্ষতিকর না জেনে সেদিকে পা বাড়াই, হোক সেটা ব্যক্তি কিংবা বস্তু। মানে এই এত কঠিন সমীকরণ, এ তুমি বুঝবে না। চলো যাই, লেট হয়ে যাচ্ছে। চুয়েটের মেন গেট সংলগ্ন দাঁড়িয়ে আছে একটা সাদা রঙের কার। ভেতরে 2জন মানুষ বসারত থাকলেও একজন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। পরনে তার অফিসিয়াল পোশাক, চোখে সানগ্লাস, মুখে কালো মাস্ক। ঘড়ি দেখে সে বেশ কিছুক্ষণ সময় যাবত অপেক্ষা করছে। আর তার এই আবাসন সমাপ্তি ঘটেছে ঠিক 8:45-এ। শেহরিনের আগমন দেখে তার ঠোঁট যেন একটি বাঁকা হাসি খেলে গেল। গল্প করতে করতে ভার্সিটিতে প্রবেশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো শেহরিন। চোখ ঘুরিয়ে তার নাম ধরে ডাকার ব্যক্তির দিকে তাকালো। দৈবিক অবয়কে দেখে কিছুটা অবাক হলো সে। কপালের ভাঁজগুলো সঙ্গে সঙ্গে আরো দৃশ্যমান হয়ে উঠল। ক্যান আই টেক এ মোমেন্ট প্লিজ? অচেনা ব্যক্তির কথা শুনে নিতু বুঝতে পারে শেহরিনের পরিচিতও হয়তো কেউ, তাই মৃদু এসে বলে, আচ্ছা কথা বলো, আমি যাচ্ছি। শেহরিন, আপনি এখানে কেন? কি দরকার? রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? আমি জাস্ট কথা বলতে এসেছি তোমার সাথে। শেহরিন পাবলিক প্লেসে দেখে নিজের কণ্ঠ নামায়। আশেপাশে তাকে বলে, সরি, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আর রাস্তাঘাট এভাবে ডাকাডাকি করলে নিজেকে ম্যানারলেস প্রমাণ করবেন না। তৌসিফ খানিকটা এগিয়ে আসে শেহরিনের দিকে। মাস্কের আড়ালে ঠোঁটে তার বাঁকা হাসি তখনও বিরাজমান। নরম সুলতুরে বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? দোষ তো তোমারই ছিল, আমাদের ডেকে নিয়ে অপমান করেছ। সে রাগ তো করার কথা আমার আর বা আমার পরিবারের, কিন্তু দেখো আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং তুমি নিজেই রাগ দেখাতে মরিয়া হয়ে উঠেছ। এক্সকিউজ মি, শোনো, তোমার বাবা যত কিছুই বলুক না কেন, বিয়ে আমি তোমাকেই করছি। এত সুন্দর শখের পুতুল কি হারাবো নাকি? সিরিয়াসলি, আপনাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি টাকা খাওয়া প্রশাসনের লোক। লজ্জা কম, অনেকই কম, কারণ টাকা খেতে গেলে লজ্জা রাখা যায় না। হে শেহরিন, প্লিজ, আপনার আজে বাজে কথা শুনতে আমি ইচ্ছুক নই।
আমার বাবা এই বিয়েতে কোনো মতেই মত দেয়নি, যা দেওয়ার আমি দিয়েছি। সে শুধুমাত্র আমার মতটা আপনাকে জানিয়েছে এবং আমার জানা মতে যথেষ্ট সম্মান ও ভদ্রতা বজায় রেখেই সব কথা বলেছে। সৈয়দ অপমান হওয়ার কোনো কারণ আমি দেখছি না। তৌসিফ সরু চোখে শিরিনের দিকে তাকিয়ে বলে, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তুমি এর বাইরে কোনো কিছু বলনি। এতটা নির্বোধ একটা মেয়ে, যে পাত্রে ঢালা যাবে সেই পাত্রের আকার ধারণ করবে। বাট নাও আই ক্যান ফিল আই ওয়াজ টোটালি রং। তোমার জবান বেশ ধারালো। ছদ্মবেশ ধারণ করে থাকো নাকি? আপনার কাছে যেটা ছদ্মবেশ, আমার কাছে সেটা অ্যাটিটিউড। একজন অপরিচিত মানুষের সাথে প্রথম সাক্ষাতে আমি কেন নিজেকে তুলে ধরবো? এত চিপ আমি নই। 2 ঘন্টায় যদি পুরোপুরি মানুষ চেনা যেত, তাহলে পৃথিবীর সবাই এত কিছু জয় করে ফেলতো। দারুণ কথা শিখেছ। এগুলো কি তোমার সেই এমপি সাহেব তোমাকে শিখিয়েছে নাকি? প্রেম চলছে তোমাদের? শিরিনের গা যেন এবার জ্বলে উঠল। এই লোক আসলে ভদ্র ভাষা ডিজার্ভ করে না। প্রথম সে তাকে ছাড় দিয়ে এসেছে এই লোক আসলে ভদ্র ভাষা ডিজার্ভ করে না। প্রথম সেকে ছাড় দিলেও এখন যথেষ্ট ধৈর্যবানের পরিচয় দিয়ে আসছে, কিন্তু এখন আর না। আপনার সাথে কথা বলার রুচি হচ্ছে না, ক্লাস আছে আমার। বেশ বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। তোমার ক্লাস আছে, আমার অফিস নেই। আমি কি এখানে এসে জোর করছি? আপনাকে আসতে কে বলেছে? ক্লিয়ারলি না করে দেওয়ার পরেও কেন আবার এই প্রস্তাব নিয়ে এসেছেন? কারণ একটাই, তোমাকে আমার চাই, এবং সেটা যে কোনোভাবে। এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। যেভাবে হোক তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। আজকে ওয়ার্নিং করে গেলাম, আগামী 2-4 দিনের মধ্যে শুভ কাজ সম্পন্ন করব। সো বি রেডি। শিরিন ঘড়ির দিকে নিজের নজর দিয়ে নিল। 8:53 বেজে গেছে। ডিপার্টমেন্টে যেতে যেতে 9টা বেজে যাবে শিওর। চোখ তুলে তিক্ত গলায় বলল, অ্যাগ্রেসিভ ভাব দেখা যাচ্ছে আপনার মাঝে। জোর করে নিজের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন, তো করতে থাকুন। দেখি কিভাবে আপনি শুভ কাজ সম্পন্ন করেন। আমি ভয় পাই না। তৌসিফের কপালে জেগে ওঠে শিরাগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে স্ক্রু হাসি হেসে বলে, ওকে, চ্যালেঞ্জ একসেপ্টেড। ডিরেক্ট বিয়ে করে বাসর ঘরে নিয়ে যাব, কিন্তু আগেই বলে রাখলাম, তোমার 0 ফিগারে গালের ওপর সপক্ত একটা চর পড়ে তৌসিফের। সঙ্গে সঙ্গে কথা থেমে যায়। চোখের সানগ্লাসটা আধ খুলে যায়। ভেতরে থেকে দুজন মানুষ অবাক মুখে চাওয়াচাওয়ি করে। শিরিনের মুখরেখা যেন তেজ ফুটে ওঠে। চোয়াল শক্ত হতে সে হাতের আঙুল উঁচিয়ে বলে, ডোন্ট শো টু মাচ কর্জ। নিজের সীমাবদ্ধতার মধ্যে থাকতে শিখুন, আর পারলে চোখ দুটো ডাস্টবিনে ফেলে আসুন। গাজেট ডিসপ্রোজাল কোথাকার। 1 মুহূর্ত সময় ব্যয় না করে সে সোজা ক্যাম্পাসের ভেতর ঢুকে যায়। আশেপাশে মানুষজনের জিজ্ঞাসুলুপ নজর। ভেতরে নিয়ে কাজে পা বাড়ায় সে, কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকে একজন। ইউএনও সাহেবের গালে চর, তাও সেটা পাবলিক প্লেসে। অপমান আর হিংস্রতায় দগ্ধ হয়ে ওঠে তৌসিফ। গর্জে ওঠে সে, তোকে আজকে আমি আমার খাঁচায় বন্দি করে ফেলবো। দেখবো তো তেজ কত। এই চরের বদলে আমি সুদে আসলে মিটিয়ে ছাড়বো। স্যার, এমন ব্যবস্থা করবেন যাতে এই দেমাগি মেয়ে আপনাকে বিয়ে করে ছাড়া অন্য কোনো পথ খুঁজে না পায়। একদম চুলখানির মলম লাগাই ছাড়বেন। আমি লোকেশন পাঠিয়ে দিব, সোজা সেখানে নিয়ে আসবি। জি স্যার, কোনো চিন্তা করবেন না, লোকজন সেট করে দিচ্ছি। ছুটিটা হতে দিন শুধু, একদম যথাসময়ে হাতে পেয়ে যাবেন। বেলা 2টা, প্রখর রোদ মাখা দিন। সূর্য একদম মাথার ওপরে উঠে আছে আজ। গ্রীষ্মের দাবাদহ যেন পিছু ছুটছে না। কতদিন হলো যে বৃষ্টির ভাসে না। কুইজ ক্লাস শেষ হয়েছে অনেক আগেই শিরিনের। শ্রীতমাকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ সেন্ট্রাল লাইব্রেরিতে ঘোরাঘুরি করে 2টো বই কালেকশন করেছে সে। অতঃপর ক্যাফেটেরিয়া হতে কোল্ড কফি হাতে নিয়ে দুজন রওনা দিল বাসার উদ্দেশ্যে। তোমার একটা জিনিস আমি কালকে বেশ ভালোভাবে লক্ষ্য করেছি শিরিন, বলবো? অবশ্যই। শ্রীতমা শিরিনের দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে তাকায়। সন্দেহ জিনমাখা কণ্ঠে বলে, কালকে এমপি সাহেবের বাসায় যখন আমরা যাই, তখন তুমি বেশ নার্ভাস ছিলে। লাইক হাত পা কাঁপাকাঁপি করছিল তোমার। যথারীতি চোখ দুটো তো ছানা পড়া মিষ্টি ছিল যেন। কিন্তু তুমি যখন বাগান থেকে ঘুরে এলে, তখন তোমার হাসি হাসি চেহারা দেখে আমি 440 ডিগ্রি ভোল্টেজে শর্ট খেয়েছি। কোনো নার্ভাসনেস নেই, একদম ক্লিয়ার। লাইক বি সিরিয়াসলি, এটা হতে পারে? যেন মনে হচ্ছিল তুমি সত্যি তোমার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছো।
সেই সাথে মুখে কেমন কেমন জানি লাজুক ভাব। প্রেমে পড়ার সময় মেয়েরা যে হাসিটা নিয়ে ঘুরে সেই আর কি। সত্যি বলো তো, কাহিনী কি? বাগানে কি এমন হয়েছিল? তোমাকে এমন হাসি এনে দিয়েছিল কিভাবে কে? শেহরিন শ্রীতমার দিকে স্থির দৃষ্টিতে তাকায়। তার চেহারায় কি যেন বুঝে ফেললো। সে হাজার না মানলেও তো বুঝতে পারছে তার মনটা একটু কেমন যেন করছে। কালকের পর থেকে এক অন্যরকম অনুভূতি ঘিরে ধরেছে তাকে, চাইলেও দমাতে পারছে না সেটা। এটাকে আসলে কি বলবে? সদুত্তর না পেয়ে নিজেও কি থাকবে, বা বাগানে তো ফুলই থাকবে। তার ফুল দেখলে তো মানুষের মন এমনিতেও ভালো হয়ে যায়। আমারও ভালো হয়ে গিয়েছিল, আর ভয় করছিল না। শ্রীতমা জহুরি নেয় চোখে দৃষ্টি উঁচু করে বলে, তোমার চেহারা কেমন যেন প্রেম প্রেম ভাব প্রকাশ পাচ্ছে। তুমি যখন বাগানে ছিলে তখন নেতা সাহেব বের হয়ে গিয়েছে। আমরা যে বসেছিলাম একটু চোখ তুলেও তাকায়নি সেই দিকে। আমি শিওর তুমি তাকে দেখি একদম প্রেমের সাগরে ডুব দিয়েছিলে এবং হাসি হাসি মুখ করে ভেতরে এসেছিলে। বলো সত্যি কিনা, বলো বলো। ওহো শ্রীতমা, তুমি একটু বেশি ভেবে ফেলছো। তাই তো বলবে মনা। এখন প্রেমে পড়লে মানুষ কত অজুহাত দেখায়, কেবল তো শুরু। শেহরিন আর কিছু বলে না। এই মেয়ে তার পেছনে লাগবে, খুঁজে খুঁজে সব বের করবে, তার পেছনে বলতে বলুক, সে শুনে যাক। মেন গেট পার হতে কিছু দূর থেকে একসাথে হেঁটে যায় তারা। সামনে হতে শ্রীতমা গাড়িতে উঠবে, আর শেহরিন রোড পার হয়ে হেঁটে বাসায় যাবে। কালকে মনে হয়েছিল কিছু দূর হতেই রিক্সা লাগবে, কিন্তু বারবার দুপথ। রিক্সার খুব একটা প্রয়োজন নেই, আর মধ্য দুপুর এমনিতেও রিক্সা পাওয়াটা কঠিন। রোদের প্রতাপে মাঝপথ ধরে ফাঁকা পাই। গাছের পাতাগুলো নিষ্প্রভ, কেবল যেন মাঝখানে হালকা বাতাসে দুলে উঠছে। নিঃশব্দ পরিবেশ। হঠাৎ করে গাড়ির তীব্র ইঞ্জিনের শব্দ পেছন থেকে ধেয়ে আসে। বড়সড় একটা সাদা রঙের গাড়ি ধুলো উড়িয়ে হুট করে পাশে এসে থামে। ব্রেক কষে শেহরিন শ্রীতমা চমকে ফিরে তাকায়। আর একটু হলেই গাড়িটার চাকা যেন তাদের গায়ের উপর দিয়ে উঠে যেত, আত্মার কাঁপুনি দিয়ে ওঠে তাদের। গাড়ির দরজা মুহূর্তেই খুলে দিয়ে বেরিয়ে আসে 3 থেকে 4 জন অচেনা মুখ। শরীরে কালো মাস্ক দিয়ে ঢাকা, চোখে নিষ্পহতা, হিংস্রতা। শ্রীতমা, শেহরিনের গলা শুকিয়ে আসে। শ্রীতমা তার হাত চেপে ধরার আগে খপ করে তাকে কেউ হাতের মুঠোবন্দি করে ফেলে। দুজনে মিলে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়ির কাছে। চিৎকার করার আগে কেউ তাকে পিছু থেকে মুখ চেপে ধরে। শ্রীতমা দুহাতে ছাড়ানোর চেষ্টা করে। কিছু বোঝে ওঠার আগে মাস্ক পরিতে একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় পাকা রাস্তার মাঝে। ভ্যাকসহ মুখ থুবড়ে পড়ে যায় সে। আশেপাশে দোকানের ভেতরে কিছু লোক ভীত নয়নে বের হয়ে আসতে নিজেকে ধাতস্থ করা গলায় চিৎকার ছাড়ে, প্লিজ একটু হেল্প করুন, ওরা ওরা। শ্রীতমার অস্পষ্ট ধ্বনি। চিৎকার উপেক্ষা করে শেহরিনকে গাড়িতে উঠে তুলে নেয় 3-4 জন মিলে। হাতের বইগুলো ছিটকে পড়ে যায় মাটিতে, ভেসে আসে চিত্র গঙ্গানি। অতঃপর চোখের পলকে ঝড়ের বেগে ছুটে চলে যায় গাড়িটি। সেকেন্ডের কাঁটায় কি হতে পারে বুঝে ওঠার আগে সব যেন হয়ে গেল। দোকানের ধারে থাকা 2 জন মানুষ এসে শ্রীতমাকে ধরে তোলে। হাঁটুতে কোনোই ছিলে রক্ত পড়ছে তার, চোখে চশমা ভেঙে গুঁড়ো গুঁড়ো, চোখে আতঙ্ক, গলা ভীতি হয়ে আসছে। আপনারা একটু সাহায্য করুন দয়া করে, আমার বান্ধবীকে ওরা তুলে নিয়ে গেছে, একটু প্লিজ। আপা শান্ত হন, তাড়াতাড়ি পুলিশকে খবর দিন। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, একটু সাহায্য করলে কি কমন ক্ষতি হতো? আমি এখন কি করব, কোথায় যাব? ওনাদের কোমরে বন্দুক ছিল, আগাইয়া গেলে বুকে গুলি চালাই দিত। আর আশেপাশে দেখেন কোনো জীবজন্তু নাই, মানুষ বেশি থাকলে তাও একটা কথা হইতো। শ্রীতমা দৌড়ে যায় তার ব্যাগের কাছে। হাত পা সমস্ত শরীর যেন থরথর করে কাঁপছে। দিশে বসা না খুঁজে ফোনটি খুঁজে বের করে শেহরিনের বাবাকে ফোন দেয়। সে পরপর 2 বার, কিন্তু প্রত্যেকবারই ফোন ব্যস্ত দেখায়। আঙ্কেল প্লিজ ফোনটা আগে তুলুন আঙ্কেল। শ্রীতমা ব্যর্থ হয়। কাঙ্ক্ষিত মানুষের কাছে ফোন দিতে না পেরে ছোট মুখের মতো যেন ঝরে ঝরে পড়ে কান্না। যারা শেহরিনকে তুলে নিয়ে গিয়েছে তারা মাফিয়া পর্যায়ের। তারা যদি কোনো ক্ষতি করে ফেলে তাহলে। শ্রীতমার কান্না দেখে আশেপাশের মানুষ জ্বলন্ত গুটি কয়েকজন মানুষ জমায়েত হয়েছে চলন্ত মানুষের মাঝে। কি হয়েছে জানতে চাইলে অজৈনক 2টো লোক তাদের বিস্তারিত বলে। কিন্তু দিনের বেলা ক্যাম্পাসের সামনে অপহরণ, কি যুগ আসলো ভাই বলেন? এখন তো দেখছি রাস্তাঘাটে চলাচল করো ভীষণ ভয়ের। আপা আপনি কান্না করেন না, আপনার পরিচিত কাউরে ফোন দিয়া লোকাল থানায় সরাসরি যোগাযোগ করেন। ঘটনা যেহেতু ঘটেই গেছে, বেশি দেরি করা বোকামি হবে। ভাই আমি এখানকার থানার কিছু চিনি না, আপনারা প্লিজ একটু কি আমার সঙ্গে যাবেন প্লিজ। শ্রীতমার অনুনয়নে একে অন্যের মুখোমুখি চাওয়াচাই করে।
কেউ তার সঙ্গে একমত হয় না। এক একজন এক এক দিকে নিজের মতো করেই দেখে চলে যায়। কেউ একজন যেতে যেতে বলে, এসব থানা পুলিশের মধ্যে কিছু হবে না, এমনি নানান ঝামেলায় বাঁচি না। কি যে কি হয়েছে, থাক বাবা। সে তোমার মাথার সামনে ঘুরে ওঠে। এতটা অসহায়, দুর্বিদ্ধ কিংবা দুঃখ জীবনে তার কখনো যেন আসেনি। আজ মনে হচ্ছে চারপাশে তো নিঃস্ব অন্ধকার, কেউ নেই এইটুকুখানি আসার জন্য। তবে কি সাহায্য করার মানুষ বিলীন হয়ে গিয়েছে পৃথিবী থেকে? আপা, আপনার পরিচিত আশেপাশে কেউ নেই? পরিচিত কেউ? বাড়িতে খোঁজ পাঠান। পরিচিত কেউ বলতে তো শেহরিন তার বাবা মা, মামি এবং বাইরের কেউ নেই। আঙ্কেল তো ফোনই ধরছে না, শেহরিনের মামা মামির ফোন নাম্বারও তার কাছে নেই। আর এখান থেকে খুলশি তো অনেক দূরে, যাবে কখন সে? শ্রীতমা উদ্ভটের মনে ভাবতেই তার মস্তিষ্কে এসে নেতা সাহেবের কথা, সঙ্গে সঙ্গে তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বের হয়। আমি এত বোকা কেন? শেহরিন তো নেতা সাহেব রয়েছে, নেতা সাহেব ঠিক পারবে শেহরিনকে ফিরিয়ে আনতে। শেহরিন মালয়েশিয়ায় যাওয়ার পর তার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য নেতা সাহেব যে ফোন নাম্বারে কল দিয়েছিল, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। কল দৃষ্টি ঘেটে শ্রীতমা বের করলো সেই নাম্বার। সে জানে এটা নেতা সাহেবের নাম্বার না, সে কখনোই ব্যক্তিগত নাম্বার দিয়ে ফোন করবে না। কিন্তু সহযোগী কিংবা এমপি এর নাম্বার তো নিশ্চিতই হবে। পিয়ে হয়তো বা কোনোভাবে খবর পাঠালেই হলো। একবার রিং শেষে দুইবার রিং শুরু হতে অপর পাশ থেকে কল রিসিভ হলো। শ্রীতমার কণ্ঠস্বর শুনতে পেল এটা নেতা সাহেব না। নিজের দ্বিরুক্তি ভঙ্গরতা ঠেলে বলল, ভাই আমি শ্রীতমা, শেহরিনের ফ্রেন্ড। জি বলুন। শেহরিনকে কিছুক্ষণ আগে একদল লোক এসে ক্যাম্পাসের সামনে থেকে উঠে নিয়ে গেছে। আপনি প্লিজ একটু ভাইয়াকে কনফার্ম করুন। আমি একা একা বুঝতে পারছি না কি করব। প্লিজ ভাই একটু সাহায্য করুন। আপনি যেখানে আছেন ওইখানে থাকুন, আসছি। আসিফ দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে ফোনটি কেটে দিল। 1.5 মিনিটের মাথায় 2-3 জনকে সঙ্গে নিয়ে চুয়েটের উদ্দেশ্যে রওনা হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। শারফাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের কথা মনে পড়লো। ভাই, শেহরিন ভাবি কে কোনো জানোয়ারের বাচ্চা তুলে নিয়ে গিয়েছে ক্যাম্পাসের সামনে থেকে। ভাই তো এখনও সার্কিট হাউসের মিটিংয়ে আছে, ফোন রিসিভ করবে না। আপনি একটু চিফ স্টাফকে ফোনটা দিন, ভাইকে জানান প্লিজ। অফিস রুমে চেয়ারে বসে থেকে উঠে দাঁড়ায় সারফাজ বিস্ময়সূচক কণ্ঠে বলে, বলো কি, কখন? একটু আগে। আপনি সান্নিধ্য ভাইরে বলেন। সারফাজ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে চাইলেও এখন সান্নিধ্যকে জানাতে পারবে, কিন্তু ভাই তো তার সুবিধার না। এ কথা শুনে তাহলে একদম তোলপাড় করে শুরু করে দিবে। আজকের মিটিংটা উপপর্যায়ের নেতা সাহেবদের নিয়ে হচ্ছে। এর মাঝে যদি এখন এসব খবর দেওয়া হয় তাহলে মিটিংয়ে দফারফা করে সারবে সে। তাকে বাধা দিতে আসবে, তাকে সোজা হাসপাতালে ভর্তি করিয়ে দিবে, এটা সে নিশ্চিত। এর মাথা গরম হলে দিন দুনিয়া হাল এক করে ছাড়ে। ভালোই ভালো, কিন্তু মন্দের সেরা। তার ওপরের বিষয়টি তখন শেহরিন তো কিডন্যাপ হয়েছে, তাকে তো মার্ডার করেই ছাড়বে। শারফাজ খানিক সময়ের জন্য আগমন চিন্তাগুলো ভাবনা বাদ দিয়ে সান্নিধ্যকে জানিয়ে দেওয়াই তার কাছে ভালো হবে ভেবে নিল। সান্নিধ্যকে জানান দেওয়াটা ছেড়ে দেয়। 6-7টা মার্ডারের সাথে ইতিমধ্যে সে জড়িত। এর মাঝে নতুন করে কিছু হলে হুমকি স্বরূপ পড়ে যাবে। আর সে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জীবনটি ভাবে নষ্ট করে দিবে না। এতকাল সমস্ত কেস কাছারি মামলা মোকদ্দমা সব সে সামলে আসছে। সান্নিধ্য সকল পুলিশ কাস্টাডি আজ হতে বাঁচানোর পেছনে এক সারফাজ চুপ করে লড়াই করে যাচ্ছে সবসময়। ওকে যা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি। আমি আশেপাশে আছি, এখনই আসছি, তুমি লোকেশন সেন্ড করো। ঘড়ির কাঁটা 5:45। প্রায় 5 ঘন্টার কাছাকাছি সময় হতে পাহাড়তলি থেকে শুরু করে বাকলিয়া পর্যন্ত খোঁজ চালানো হয়েছে। প্রত্যেকটা থানায় ইনফর্ম করা হয়েছে জরুরি ভিত্তিতে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য পুলিশ প্রাথমিক তদন্ত সাপেক্ষে মাঠে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও কোনো তথ্য পায় না। 5 উপজেলায় আসিফের ছড়ানো লোক বিকাল 5টায় সারফাজকে জানায় এদিকে কোনো গাড়িবহর প্রবেশ করেনি। তারা বাটালি হিল পুরো তছনছ করে খুঁজেছে। মাঝে ঝরা শরীর, উদ্বিগ্ন চোখের চাহনি, তপ্ত রোদে টানা 3 ঘন্টা নিরস পরিশ্রমে ব্যর্থ হলো সারফাজ। তিক্ততার সহিত গর্জন তুলে লোকজনকে হুঙ্কার দিয়ে ওঠে, পুরো চট্টগ্রাম খুঁজে বের করতে হবে। বা এভাবে হবে না, যারা কিডন্যাপ করেছে তারা পাকা খেলোয়াড়। চেকপোস্টে পুলিশকে টাকা খাইয়েছে, পুরো চট্টগ্রাম খুঁজলেও সম্ভব না। 5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। 5 ঘন্টা হয়ে যাচ্ছে, এদিকে যেহেতু নেই, তাহলে থানচি যাওয়ার সম্ভাবনা বেশি। এতক্ষণে থানচি পৌঁছানোর সম্ভাবনা নয়, বাট অন দ্য ওয়ে।
সবকিছু অনিশ্চিত। কামন আসিফ, নিশ্চিত নিশ্চিত অনিশ্চিত, পরে দেখা যাবে। থামছি, যাবেন এখন? উপায় নেই, যেতেই হবে। সারফাস গাড়ি দুটো মুহূর্তে আসিফ নিষ্পলক কণ্ঠে বলল, ভাবির যদি কোনো ক্ষতি হয়ে যায় এই দায়ভার কিন্তু আমাদের ওপর এসে পড়বে। সান্নিধ্য ভাইকে জানান, ভাইকে ছাড়া সম্ভব না, সারা জীবন প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে হবে। কিন্তু যদি ভালো ছেলে মন্দ হয়? সারফাস তখন থমকে গেল। আসিফের কথাটা তার মস্তিষ্ক নাড়িয়ে দিল। সান্নিধ্য শেরিনকে কতটা ভালোবাসে এটা তার থেকে ভালো আর কেউ জানে না। যদি সত্যি এমন হয়, তার চেয়ে ভালো তাকে জানিয়ে দেওয়া হোক। যদি সত্যি হয় কিছু হয়ে যায়, যা করার করতে হবে। যদি সত্যি এমন কিছু হয়ে যায়, যাই যাই করণে। সারফাস ভাবতে পারে না আর কিছু। আলতোভাবে মাথা নাড়িয়ে সে গাড়িতে উঠে বসে। আবার তার জন্য নতুন এক চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। আবারও সম্মুখীন হতে হবে সেই সময়ের